লেকচারার অসীমা চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে আর হিসাব বিজ্ঞান ক্লাস শুরু করছি। তো তোমরা যদি হিসাব বিজ্ঞান ক্লাসটি সুন্দর মতো দেখে থাকো তাহলে তোমরা অনেক উপকৃত হবে। হ্যাঁ, হিসাব বিজ্ঞানের প্রাথমিক যে স্টেজ হিসাব, হ্যাঁ সেটি নিয়ে আমি শুরু করছি। তো আমাদের হিসাব বিজ্ঞান জানতে হলে প্রথমে আমাদের হিসাব সম্পর্কে অবশ্যই জানতে হবে। তোমরা যদি ক্রমান্বয়ে এই ধারাবাহিকতা বজায় রেখে হিসাব বিজ্ঞানের প্রতিটি ভিডিও তোমরা দেখো, হ্যাঁ তাহলে আমি মনে করি যে তোমরা হিসাব বিজ্ঞান তোমাদের কাছে কোনো কঠিন মনে হবে না এবং হিসাব বিজ্ঞানের সকল অঙ্কই তোমরা পারবে। তো তোমরা নিয়মিত হিসাব বিজ্ঞানের ক্লাসগুলো দেখে থাকবে। দেখো আমি হিসাব সম্পর্কে লিখছি যে হিসাব আমরা যদি হিসাব বিজ্ঞান করতে যাই তাহলে আমাদের অবশ্যই হিসাব সম্পর্কে জানতে হবে, কারণ হিসাব বিজ্ঞান জানলেই আমরা ডেবিট এবং ক্রেডিট দুটি পক্ষ নির্ণয় করতে পারবো। আর যখন ডেবিট এবং ক্রেডিট দুটি পক্ষ নির্ণয় করতে পারবো তখন আমরা কোনটি কি হিসাব, কোনটি কোন বাচক হিসাব, তাহলে কিন্তু আমরা ইজিলি বলতে পারবো। দেখো হিসাব প্রথমে আমাদের দুই প্রকার, একটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব আর একটা হচ্ছে অব্যক্তিবাচক হিসাব। ব্যক্তিবাচক হিসাব কোনগুলো? যত পৃথিবীতে ব্যক্তি আছে, নাম আছে, যেমন যদু, মধু, রহিম, করিম, হ্যাঁ এগুলো সবই ব্যক্তিবাচক হিসাব। আর অব্যক্তি মানে ব্যক্তি না, ব্যক্তি বাদে যে হিসাবগুলো আছে সেটা হচ্ছে অব্যক্তিবাচক হিসাব। অব্যক্তিবাচক হিসাবকে আবার দেখো কয় ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে সম্পত্তিবাচক হিসাব, দায়ব্যয়বাচক হিসাব, দায়বাচক হিসাব, আরেকটা হচ্ছে মূলধন হিসাব, আরেকটা হচ্ছে আয় ব্যয়বাচক হিসাব। এখন আমাদের এই প্রত্যেকটি হিসাব, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই যে হিসাব, ছয়টি হিসাবের নাম লিখেছি, এই ছয়টি হিসাবেরই ডেবিট এবং ক্রেডিট দুটি পক্ষ নির্ণয় করতে হবে। এই দুটি পক্ষ যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে ইজিলি আমরা জাবেদা, খতিয়ান, নগদান, দেওয়া মিল এগুলো করতে পারবো। দেখো ব্যক্তিবাচক হিসাবকে কীভাবে আমরা ডেবিট এবং ক্রেডিট পক্ষ নির্ণয় করতে পারি। তাহলে এট ফার্স্টে আমরা লিখি ব্যক্তিবাচক হিসাব। ব্যক্তিবাচক হিসাব। এখন এই ব্যক্তিবাচক হিসাবে আমরা ডেবিট এবং ক্রেডিট দুটি পক্ষ নির্ণয় করব। দেখো ব্যক্তিবাচক হিসাবে সুবিধা বা মূল্য গ্রহণকারী বা গ্রহীতা ডেবিট। ব্যক্তিবাচক হিসাবে সুবিধা বা মূল্য প্রদানকারী বা দাতা ক্রেডিট। দেখেছো ব্যক্তিবাচক হিসাবে সুবিধা বা মূল্য গ্রহণকারী বা গ্রহীতা ডেবিট, সুবিধা বা মূল্য প্রদানকারী বা দাতা ক্রেডিট। কারণ যিনি গ্রহণ করেন বা গ্রহীতা তিনি সবসময়ই ডেবিট, এবং যিনি সব প্রদান করেন বা দাতা তিনি কিন্তু অলওয়েজ ক্রেডিট। তারপরে দেখো দেখো আমাদের গেল ব্যক্তিবাচক হিসাব। তাহলে ব্যক্তিবাচক হিসাবে সুবিধা বা মূল্য প্রদানকারী কি? সুবিধা বা মূল্য প্রদানকারী বা দাতা ক্রেডিট, সুবিধা বা মূল্য গ্রহণকারী বা গ্রহীতা হচ্ছে ডেবিট। এখন দেখো আমাদের ব্যক্তিবাচক হিসাব গেল। অব্যক্তিবাচক হিসাবের মধ্যে আমাদের যেটি পড়ে সেটি হচ্ছে তোমার সম্পত্তিবাচক হিসাব। সম্পত্তিবাচক হিসাব। সম্পত্তিবাচক হিসাবে সম্পদ আসলে
বা বৃদ্ধি পেলে কি হবে? ডেবিট। আবার সম্পত্তিবাচক হিসাবে সম্পদ চলে গেলে বা হ্রাস পেলে ক্রেডিট। দেখো আমাদের সম্পত্তিবাচক হিসাব হয়ে গেল, ডেবিট ক্রেডিট পক্ষ আমরা কিন্তু দুটি পক্ষ নির্ণয় করতে পারলাম। এখন বলতে পারো যে সম্পদ কোনগুলো? আমাদের সম্পদ যেমন ভূমি, দালান কোঠা, ইজারা সম্পত্তি, কলকবজা, যন্ত্রপাতি, মোটরসাইকেল, মোটর গাড়ি, খুচরা যন্ত্রাংশ, এগুলোও কিন্তু আমাদের সম্পদ। এই সম্পদ যদি একদিকে আসে বা বৃদ্ধি পায় তাহলে আমরা ডেবিট দিব। আবার এই সম্পদ যদি চলে যায় বা হ্রাস পায় তাহলে কিন্তু ক্রেডিট। যেমন আমি যদি বলি যে নগদে আসবাবপত্র ক্রয়, আচ্ছা নগদে আসবাবপত্র ক্রয় করলে দেখো আসবাবপত্র সম্পদ, নগদ সম্পদ। আসবাবপত্র যে জিনিস আসলো, যে সম্পত্তি আসলো সেটি কিন্তু ডেবিট। যেমন নগদে আসবাবপত্র ক্রয়, তাহলে কি আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কারণ ক্রয়ের মাধ্যমে কি হলো, আসবাবপত্র আসলো, যে সম্পদ আসে সে সম্পত্তি হয় ডেবিট, আর যে সম্পদ চলে যায় সেই সম্পত্তি হয় ক্রেডিট। তাহলে কি আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদ মানে টাকা, আমাদের যে নগদ টাকা সেটা কিন্তু চলে গেছে, তাহলে এক সম্পদ আসছে আরেক সম্পদ চলে গেছে। তাহলে যে সম্পদ চলে গেছে সেই সম্পদটা হবে ক্রেডিট, আর যে সম্পদ আসছে সেই সম্পদটি হবে ডেবিট। যেমন কোন সম্পদ আসছে? টাকার বিনিময়ে আমাদের নগদে আসবাবপত্র ক্রয়ের মাধ্যমে কি আসছে? আসবাবপত্র আসছে, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট। আর ক্রয়ের মাধ্যমে আমাদের নগদ যে টাকা সেটি চলে গেছে, তাহলে নগদ হিসাব ক্রেডিট। তাহলে আশা করি অবশ্যই তোমরা এই সম্পত্তিবাচক হিসাব বুঝতে পেরেছ। এখন দেখো দায়বাচক হিসাব। দায়বাচক হিসাব। এখন দেখো এই দায়বাচক হিসাবে তোমার দায় হ্রাস পেলে বা কমে গেলে, দায় কমে গেল বা কমে গেলে ডেবিট। দুটি পক্ষ, আমাদের ডেবিট পক্ষ কিন্তু আমরা নির্ণয় করতে পারলাম যে দায়বাচক হিসাবে দায় হ্রাস পেলে বা কমে গেলে ডেবিট, দায়বাচক হিসাবে দায় বৃদ্ধি পেলে কি হবে? তাহলে আমরা বুঝতেই পারছি যে দায়বাচক হিসাবে দায় বৃদ্ধি পেলে অবশ্যই ক্রেডিট। এই গেল দায়বাচক হিসাব। আশা করি তোমরা অবশ্যই প্রত্যেকটি হিসাব যদি তোমরা ডায়েরিতে নোট করে রাখো তাহলে অঙ্ক করার সময় খুবই সুবিধা হবে। কেননা আমি যেহেতু প্রত্যেকটি লিখে আবার মুছে দিচ্ছি, কাজেই তোমরা সবগুলো দেখে দেখে তোমরা ডায়েরিবদ্ধ করবে, যাতে প্রত্যেকটা অঙ্কের সূত্র যেন ডায়েরিতে লিপিবদ্ধ থাকে, তাহলে তোমাদের অঙ্ক করা একদম ইজি হয়ে যাবে। দেখো আমরা দায়বাচক হিসাব, এখন আমরা দেখো মূলধন হিসাব। এখন মূলধন হিসাব আমরা ডিটেলস আগামী ক্লাসে বলবো। এখন আমরা হিসাবে ডেবিট ক্রেডিট পক্ষ নির্ণয় করা শিখি। একে হলো মূলধন হিসাবে মূলধনবাচক হিসাব বা মূলধন হিসাব। মূলধনবাচক হিসাবে মূলধন হ্রাস পেলে কি হবে? ডেবিট। আর মূলধনবাচক হিসাবে মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট। এখন তুমি বলতে পারো
যে ম্যাডাম তাহলে মূলধন কি ডেবিট হয়? মূলধন যখন তোমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে যখন মূলধন কমে যাবে, মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে মূলধন উঠিয়ে নেবে, তখন হিসাবটি হবে এরকম যে উত্তোলন হিসাব নামে হিসাব হবে। উত্তোলন হিসাব ডেবিট। তখন কিন্তু মূলধন হিসাব নামে ডেবিট হবে না, কারণ মালিক যখন তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে অর্থ উত্তোলন করবে, হ্যাঁ, বা মূলধন উত্তোলন করবে, মূলধন উঠাবে, মূলধন নিবে, তখন কিন্তু মূলধন নামে ডেবিটে হিসাব হবে না, কারণ মূলধন অলওয়েজ ক্রেডিট। হ্যাঁ, মূলধন যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হবে, আর মূলধন যদি মালিক তার ব্যবসা থেকে উঠিয়ে নিয়ে আসে তখন কিন্তু উত্তোলন হিসাব ডেবিট হবে, মূলধন হিসাবে নামে হিসাব হবে না। তখন লিখতে হবে উত্তোলন হিসাব ডেবিট। দেখো এই গেল মূলধন হিসাব। এখন দেখো আয়বাচক হিসাব। আয়বাচক হিসাব, আয়বাচক, আয়বাচক হিসাব। দেখো আয়বাচক হিসাবে আয় কমে গেলে, আয় যদি কমে যায়, কমে গেলে বা হ্রাস পেলে, বা হ্রাস পেলে ডেবিট। আয় ব্যয়বাচক হিসাবে আয় বৃদ্ধি পেলে কি হবে? ক্রেডিট। তদ্রূপ দেখো আয়বাচক হিসাবে যদি আয় কমে যায়, আয় কমে যায় তাহলে কি হবে? ডেবিট। আর আয় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট। আমরা জানি আয় মানেই অলওয়েজ ক্রেডিট, আয় মানেই অলওয়েজ ক্রেডিট। দেখো এখন লিখব ব্যয়বাচক হিসাব। এখন লিখব ব্যয়বাচক হিসাব। ব্যয়বাচক হিসাব। দেখো ব্যয়বাচক হিসাবে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট। ব্যয়বাচক হিসাবে ব্যয় হ্রাস পেলে, ব্যয় হ্রাস পেলে, ব্যয় হ্রাস পাওয়া মানে কি? আয় বেড়ে যাওয়া। ব্যয়বাচক হিসাবে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয়বাচক হিসাবে ব্যয় হ্রাস পেলে ক্রেডিট। আমরা দেখো তাহলে কিন্তু ডেবিট এবং ক্রেডিট দুটি পক্ষ কিন্তু নির্ণয় করতে পারলাম। তো তোমরা যদি ডেবিট এবং ক্রেডিট এই দুটি পক্ষ নির্ণয় করতে পারো তাহলে দেখবে যে হিসাব বিজ্ঞান একদম সহজ হয়ে গেছে। কারণ আমরা ডেবিট এবং ক্রেডিট, হিসাব বিজ্ঞানের দুটি পক্ষ থাকে, একটা হচ্ছে ডেবিট পক্ষ, আরেকটা হচ্ছে ক্রেডিট পক্ষ, এবং এই ডেবিট এবং ক্রেডিট পক্ষ নির্ণয় করতে না পারলে কিন্তু আমরা হিসাব বিজ্ঞান করতে পারবো না। আমাদের প্রাথমিক ধারণা হচ্ছে ডেবিট এবং ক্রেডিট দুটি পক্ষ নির্ণয় করা। তো আজকে আশা করি যে তোমাদের এই যে হিসাব সম্পর্কে যেটুকু বুঝিয়ে দিলাম এটি একদম বুঝে বুঝে তোমরা আত্মস্থ করে ফেলবে। পরবর্তী ক্লাস থেকে আমি তোমাদেরকে অঙ্ক বুঝিয়ে দিব। আর এই ডেবিট ক্রেডিট পক্ষ যদি নির্ণয় করতে না শিখো তাহলে কিন্তু অঙ্ক পারবে না। হ্যাঁ, হাজার চেষ্টা করলে অঙ্ক পারবে না। অবশ্যই আমাদের যেমন কোনো সেন্টেন্স তৈরি করতে যেমন এবিসিডি শিখতে হয়, ঠিক তেমনি হিসাব বিজ্ঞানের অঙ্ক করতে গেলে আমাদের এই প্রাথমিক যে ধারণা, হিসাব সম্পর্কে যে ধারণা, অবশ্যই সেটি শিখতে হবে। তো আজকে আমি আর বেশি কিছু বলবো না, তো আজকে পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আবার নিয়ে আসবো নিত্য নতুন ভিডিও। তো আশা করি তোমরা এই ভিডিওগুলো দেখে উপকৃত হবে। হ্যাঁ, যদি উপকৃত হয়ে থাকো তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবে, যাতে আগামী দিনে তোমাদের মাঝে আবার ভালো ভালো অঙ্ক ক্লাস নিয়ে এসে হাজির হতে পারি। ধন্যবাদ সবাইকে।